বাংলাদেশের ঢাকাতে 2013 সালে একবার আমার উপরে বোমা হামলাও হয়েছিল। আমি বাপ্পাদিত্য বসু। আমি বাংলাদেশে 2013 সালে যে শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের একজন সংগঠক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে আমি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম প্রাক্তন সভাপতি। আজকে যে যুদ্ধাপরাধীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রেখেছে তারা আমাদেরকে হত্যা করতে চায় এবং তারা দফায় দফায় বিভিন্ন সময়ে কয়েক হাজার বার আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে। 2013 সালে বাংলা এবং যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা আমাদের জন্য খুব কঠিন হচ্ছিল। এরপরেও আমি প্রায় 13 থেকে 14 মাস মতো আমি বাংলাদেশে আত্মগোপনে ছিলাম। একেবারে বলা চলে যে মানে গৃহবন্দী ছিলাম বিভিন্ন জায়গায়, নির্দিষ্ট জায়গাও ছিল না আমাদের থাকার। এই পরিস্থিতিতে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা অসুস্থও হয়ে পড়ি। এই পরিস্থিতিতে গত নভেম্বর মাসের 8 তারিখে আমি বাংলাদেশ থেকে একটি মানে ভারতীয় হাই কমিশনের সহযোগিতা একটি মেডিকেল ভিসা তাদের বদান্যতায় আমি পেয়েছি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি চিকিৎসার জন্য ভারতে এসেছি। এই অবস্থায় আছি। এখন আমরা ভারতে আছি, কিন্তু ভারতে আসলে আমাদের ওইভাবে নির্দিষ্ট কোনো থাকার জায়গাও নেই। আমরা এখানেও এক প্রকার কি বলে যে এক ধরনের মানবেতর জীবনযাপনই করছি। তা আমরা ভারত সরকারের কাছে আবেদন জানাবো যে আমরা বাংলাদেশ থেকে যারা এখানে এসছে, বিশেষ করে হিন্দুরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে তাদের কাউকে জানি এখান থেকে ডিপোর্ট না করা হয়। কারণ ডিপোর্ট করলে কি হবে, একটা গণহত্যার মুখে তাদেরকে ঠেলে দেওয়া হবে, আমাদেরকে একটি গণহত্যার মুখে ঠেলে দেওয়া হবে। কারণ আমরা বাংলাদেশে ফিরলেই সাথে সাথে আমাদেরকে হত্যা করা হবে, এরকম হুমকি তারা প্রতিনিয়ত দিচ্ছে এবং প্রকাশ্যে। আপনি যদি আমার ফেসবুক আইডিতেও ঢোকেন সেখানেও দেখবেন যে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমার প্রতিটি পোস্টের নিচে কমেন্টগুলো পড়বেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এটা ফলে আমরা এবং আমাদের ইনবক্সে বিভিন্নভাবে চিঠি পাঠিয়ে ফোন করে আমাদের পরিবারও খুব ঝুঁকির মুখে আছে। আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকেরই পরিবার ওখানে খুবই ঝুঁকির মুখে আছে। যে কোনো মুহূর্তে একটা আক্রমণের শিকার আমরা হতেই পারি। এই অবস্থার ভেতরে আছে পুরো বাংলাদেশটাই তো আজকে জ্বলছে। সেই ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে আমার কথা বলে তো লাভ নাই, পুরো বাংলাদেশটাই ওখানে আসলে জ্বলছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বিশেষ করে ওখানে সংখ্যালঘুদের উপরে প্রচন্ড নির্যাতন হচ্ছে। গত 1.5 বছরে অন্ততপক্ষে সংবাদপত্রে প্রকাশিত ঘটনার সংখ্যা যদি বলি, তাতেও আপনার সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা অন্ততপক্ষে 3000। আর এর বাইরে প্রকাশিত হয়নি এমন ঘটনা তো আরো হাজার হাজার আছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরাও নিরাপদ নয়। দেখুন, আমি তো আত্মগোপনে ছিলাম দীর্ঘদিন যাবৎ, ফলে আমার আসলে সামনাসামনি দেখার সুযোগ ছিল না। কিন্তু তারপরে ওখানে ধরুন পুলিশদেরকে পুড়িয়ে মারা হয়েছে, অনেক পুলিশকে আন্দোলন চলাকালীন পুড়িয়ে মারা হয়েছে। তার মানে ফ্লাইওভারে ঝুলিয়ে পুলিশ হত্যা করা হয়েছে, মেট্রো রেলের সঙ্গে ঝুলিয়ে পুলিশদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, বাবার সামনে সন্তানকে খুন করা হয়েছে, বাবাকে গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে 7 বছরের শিশু সন্তানকেও গ্রেপ্তার করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ওখানে কিন্তু ঘটছে। দীপু দাসের ঘটনাটা আপনারা জানেন যে যেভাবে তাকে নির্মমভাবে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ঝুলিয়ে তাকে জীবন্ত হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। এত বর্বর একটা ঘটনা। এবং গতকালকে একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। আনসার বাহিনী, যেটা পুলিশ বাহিনীর পরে আরেকটি বাহিনী আনসার বাহিনীর একজন সদস্য, সে ব্রজেন নামে আরেকজন আনসার বাহিনীর সদস্যকে সরাসরি গুলি করে দিল এবং বলল কি যে দাদা একটা গুলি করে দিই। অর্থাৎ পরিস্থিতিটা এমন যে হিন্দু হলে তাকে একটি গুলি করে দেওয়া যায়, আপনাকে এসে বলবে দাদা একটি গুলি করে দিই। আনসার, দুজনই আনসার। হ্যাঁ, কিন্তু মুসলিম যিনি আছেন তিনি নিশ্চয়ই জেহাদি কোনো গ্রুপের সদস্য হবে, কোনো জঙ্গি গোষ্ঠীর গোপন সদস্য হবে। হ্যাঁ, একেবারে সরাসরি এসে বলছে যে দাদা একটি গুলি করে দিই। পরিস্থিতিটা এমন যে আমাদের মায়েরা কপালে সিঁদুর মুছে হাতের শাখা খুলে রেখে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে। আমাদের ছেলেরা যারা হাতে লাল সুতা বাঁধে তাদেরকে লাল সুতাটি খুলে রেখে বেরোতে হচ্ছে। এইরকম একটি ভয়াবহ পরিস্থিতি। অর্থাৎ হিন্দু পরিচয় পেলেই তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয় এবং মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে পেলেই তাকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে যেখানে সেখানে পিটিয়ে মেরে ফেলা যায়। আজ আপনি ভারতের থেকে মেডিকেল ভিসাতে ইন্ডিয়াতে এসেছেন, একটা সময় ফিরে যেতে হয় মেডিকেল ভিসা পরে। আমরা তো ফিরে যেতেই চাই, আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই। আমরা তো ভারতে আসলে চিরকালের জন্য থাকার জন্য আসিনি বা চিরকাল আমরা এখানে থাকতে চাইও না। আমরা চাই আমরা আমাদের দেশে যে ফিরে যাব সেখানে যাতে আমরা যে একটি গণহত্যার মুখে না পড়ি, আমরা বাংলাদেশটাকে যেন একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে আবার পাই, আমরা যেন ফিরে যাওয়ার মতো একটি পরিবেশ পাই, সেই ব্যবস্থাটা বিশ্ববাসী আমাদের জন্য করুক। ক্ষেত্রে ভারতবাসী যাতে সোচ্চার হয়, ভারতের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যাতে সোচ্চার হয়, এটি একটি আছে। দ্বিতীয়ত আমাদের ওখান থেকে যে হিন্দুরা এখানে এসছেন, বিশেষ করে গত 1.5 বছর অন্তত পক্ষে 2 লক্ষ হিন্দু এখানে এসছেন, তাদের কাউকে যাতে ডিপোর্ট না করা হয়। কারণ ডিপোর্ট করা মানেই তাকে গণহত্যার মুখে ফেলে দেয়া। আমাদের এখানে অন্য যারা আছেন তাদেরকে যাতে ডিপোর্ট না করা হয় এবং একটি লং টার্ম ভিসার ব্যবস্থা যদি আপাতত করা হয়,
তাতে করে এই মানুষগুলো নিরাপদে এখানে অন্ততপক্ষে জীবন বাঁচাতে পারবে। আর এর বাইরে হিন্দুরা যারা এখানে নাগরিকত্ব চায় সেক্ষেত্রে 2014 অবধি যে এখানে যে সিএ আইনের অধীনে 2014 অবধি যে নাগরিকত্ব দেওয়ার বিধানটি আছে সেটিকে জানি বাড়িয়ে মানে টাইম ফ্রেমটা তুলে দেওয়া হয়, কারণ এই মানুষগুলোর আসলে যাওয়ার আর কোনো জায়গা নেই। বিশেষ করে হিন্দুদের আসলে ফিরে যাবার মতো উপায় হয়তো বা বাংলাদেশে ভবিষ্যতে হবে কিনা আমরা এতে সন্দিহান।